আজকে আমি আপনাদের একদম সহজভাবে সুস্বাদু গরুর মাংস রান্না করে দেখাবো। এই মাংসটা রান্না করা অনেকটাই সহজ আর প্রয়োজন হয় সামান্য কিছু উপাদান। খুব কম মশলায় এই মাংসটা রান্না করা হয়। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হয়। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংসের টুকরো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে আমি হাড় চর্বি মিলানো মাংসগুলো নিয়েছি, বেশ কয়েকটা হাড় রয়েছে মাংসতে। মাংসগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছিল কড়াইটা ছোট হয়ে গেছে, তাই আমি অন্য আরেকটা কড়াই এখানে ব্যবহার করছি। আমি সব রান্নাই একটু বড় কড়াইতে রান্না করার চেষ্টা করি। ছোট কড়াইতে রান্না করতে আমার অনেকটাই কষ্ট হয়। বড় কড়াইটায় আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি ঘরে থাকা যেসব মশলা, সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। গরুর মাংস রান্না করার সময় আমার ঘরে যদি টমেটো থাকে আমি চেষ্টা করি মাংসতে টমেটো দিতে। আমার মতো কে কে মাংসর মাঝে টমেটো দিয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর রান্নার সয়াবিন তেল। লবণের পরিমাণটা আমি কিন্তু কমিয়ে দিচ্ছি, পরবর্তীতে অ্যাড করে নেব। আপনারাও এই পর্যায়ে লবণের পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে লবণ টেস্ট করে অ্যাড করে নেবেন। তেলের পরিমাণটা আমি এখানে একটু কমিয়ে ব্যবহার করছি। আমার মাংসতে যেহেতু চর্বির পরিমাণ অনেকটাই বেশি, এখান থেকে অনেক তেল উঠবে। মাংসতে মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা হাতের মাধ্যমে করলে অনেক ভালো হয়। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা 5 মিনিটের জন্য হাই হিটে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে দেখলাম মাংসটাতে অনেক পানি উঠেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। মাংসের যে পানিটা উঠেছে সেটা দিয়েই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে মাংসটাকে কষাবেন। অনেকটা সময় ধরে মিডিয়াম আঁচে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি হালকা একটু বাড়িয়ে দেব যাতে মাংসের পানিটা শুকিয়ে যায়। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই পর্যায়ে কিন্তু মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর উপরে মাংসের তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি এখানে ব্যবহার করব আলু। আমার মতো মাংসতে কে কে আলু পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসগুলোকে 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে রাখব। মাংসের সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে আলুর মাঝে মাংসের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়, এতে মাংসের আলুগুলো খেতে অনেক ভালো লাগে। ফিরে আসলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি ঝোলের পরিমাণ বুঝে এখানে পানি দিয়ে দিলাম। আপনারা কে কেমন ঝোল রাখবেন তরকারিতে সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দিবেন। আমি যেহেতু বেশি একটা ঝোল রাখবো না আর আমার মাংসগুলো কষানোর সময়ই সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা বলক এসে যাওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে মাংসটাকে রান্না করে নিয়েছি আর মাংসর লবণটাও টেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। মাংস রান্না শেষে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করবেন, এতে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভাজা জিরেগুলোকে মাংসের মাঝে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মাংসের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন।
রান্নাটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।